আজকে আমরা ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। যে অঙ্কের মাধ্যমে আমরা দুইটা জিনিস এক্সট্রা আলোচনা করব। এর আগে আমাদের যে অঙ্কগুলো করছি সেই অঙ্কের ভিতরে এই দুইটা জিনিস ছিল না। যেমন ধরো, প্রথমে আমরা দেখব, এই যে দেখো, রেসিডুয়াল ভ্যালু। কোন অঙ্কে আগে রেসিডুয়াল ভ্যালু ছিল না। রেসিডুয়াল ভ্যালু হচ্ছে সেলভেজ ভ্যালু 10,000 টাকা, আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, এটা হচ্ছে 20,000 টাকা। এর আগে আমরা যে অঙ্কগুলো করছি সেই অঙ্কের ভিতরে রেসিডুয়াল ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল ছিল না। আজকে আমরা দেখব এই অঙ্কের মাধ্যমে ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারে রেসিডুয়াল ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ডাকটা দেখি। বিডি এন্টারপ্রাইজ ইজ কনসিডারিং এ নিউ প্রোডাক্ট লাইন। The detail of the investment proposal are as follows. Initially cash outlay 1 lakh, এই 1 লক্ষ টাকা হচ্ছে ইনিশিয়ালি ক্যাশ আউটলে বা প্রাথমিক ইনভেস্টমেন্ট, যেটা এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স। এই জায়গায় এক্সপেক্টেড লাইফ 5 বছর, প্রজেক্টের সময়সীমা 5 বছর, রেসিডুয়াল ভ্যালু 10,000, আই মিন ভগ্নাবশেষ মূল্য বা সেলভেজ ভ্যালু যেটাই বলো সেটা 10,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল 20,000। ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধন যেটা আমরা বলি সেটা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল। ক্যাশ ফ্লো বিফোর ডিপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স, ডিপ্রিসিয়েশন এবং ট্যাক্স কাটার আগেই আমাদের এই ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে। দেখো, প্রথম বছরে 25,000, দ্বিতীয় বছরে 30,000, তৃতীয় বছরে 32,000, চতুর্থ বছরে 35,000 এবং পঞ্চম বছরে 40,000। এই বিষয়গুলা আমাদের পঞ্চম বছরের যে ক্যাশ ফ্লো সেটা দেওয়া আছে। নিচে আরো কিছু তথ্য দেওয়া আছে। দ্য প্রজেক্ট কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%। এই প্রজেক্টের যে কস্ট অফ ক্যাপিটাল বা যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর আমরা যেটা বলি সেটা 10%। ট্যাক্স রেট হলো 45%। ডেপ্রিসিয়েশন উইল বি স্টেট লাইন বেসিস, আই মিন সরল রৈখিক পদ্ধতিতে ডিপ্রিসিয়েশন চার্জ করতে হবে। You are required to calculate and comment on whether the project should be accepted or not. মানে নিম্নের যে বিষয়গুলো আছে এগুলো কনসিডার করে রিকোয়ারগুলো তৈরি করে তোমাকে কমেন্টস করতে হবে এই প্রজেক্টটা নেওয়া যাবে কি নেওয়া যাবে না। যদি নেওয়া যায় সেটাও আমরা বলে দিব কেন নেওয়া গেল না, নেওয়া যায়। যদি নেওয়া না যায় সেটাও আমরা বলে দিব কেন নেওয়া গেল না। সেই অনুযায়ী আমাদের 4টা রিকোয়ারমেন্ট তৈরি করতে বলছে। 1 নম্বর হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন, ARR। 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট নিট প্রেজেন্ট ভ্যালু, NPV। 3 নম্বরে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আই মিন IRR। অ্যান্ড লাস্ট ফাইনালি বলছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা PI। এই 4টা উপাদান ক্যালকুলেশন করতে হবে। তো আমরা তো সব ক্যালকুলেশন করা আগেই শিখছি, কিভাবে আমাদের একটা ফরম্যাট তৈরি করতে হয় বা টেবিল তৈরি করতে হয়। সেই টেবিলের ভিতরে শুধুমাত্র আমাদের দুইটা জিনিস অতিরিক্ত ব্যবহার হবে। সেটা হচ্ছে, একটা হলো রেসিডুয়াল ভ্যালু, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এই রেসিডুয়াল ভ্যালু 10,000 বা 10,000 আর ওয়ার্কিং ক্যাপিটাল 20,000, এই দুইটা জিনিস অতিরিক্ত ব্যবহার হবে, যেহেতু আগে যে অঙ্কগুলো করাইছি সেই অঙ্কের ভিতরে এই দুইটা জিনিস ছিল না। শিরোনামের এই ব্যবহার আমরা জানি না, আজকে আমরা নতুন করে ব্যবহার শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা প্রথমে তৈরি করব কিভাবে এই প্রফিটেবিলিটি স্টেটমেন্ট বা একটা টেবিল তৈরি করতে হয়। প্রথমে আমরা দেখব বছরগুলো লিখব। দেখো, বছর 1, 2, 3, 4 and 5। আরেকটা 5 আমি লিখছি, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড সেলভেজ ভ্যালু। যদি কোনো অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল অথবা সেলভেজ ভ্যালু দুইটা থাকে অথবা দুইটার যে কোনো একটা থাকে, তাহলে ওই শেষ বছর দুইবার হবে। আই মিন শেষ বছরে তো আমাদের ক্যাশ CFBT, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স 40,000, আই মিন 40,000 দেওয়া আছে। পাশাপাশি আমাদের ওই বছরেই
ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলভেজ বিলের জন্য আরেকটা রো করতে হবে। আই মিন এটা ওই বছরই পঞ্চম বছরই হবে, এটা আর ষষ্ঠ বছর হবে না। এটা হলো অ্যাপ্লিকেশন আর কি। এখন আমরা সিএফবিটি ব্যবহার করার সময় লিখবো, আমরা বই ডাকে দেওয়া থাকবে, সেটা দেখে দেখে প্রথম বছরে 25,000, তারপর 30,000, তারপর 32,000, তারপর 35,000 ইত্যাদি। এরপরে আমাদের যে ডিপ্রিসিয়েশন সেটা আমরা ক্যালকুলেশন করব। ডিপ্রিসিয়েশন যদি সরলরৈখিক পদ্ধতি হয় সেক্ষেত্রে ক্যাশ থেকে কস্ট প্রাইস থেকে আমরা ডিপ্রিসিয়েশন সেলভেজ বিলে বাদ দিব এবং লাইফ দিয়ে ভাগ করব। তো এই ক্ষেত্রে আমাদের 1 লক্ষ কস্ট মাইনাস করলাম 1 লক্ষ, মাইনাস করলাম 10,000, তাহলে 90,000। 90,000কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে যেটা হলো সেটা হলো 18,000। এই 18,000 টাকা হচ্ছে প্রতি বছরের ডিপ্রিসিয়েশন, প্রতি বছরের ডিপ্রিসিয়েশন। তো দেখো ডিপ্রিসিয়েশন প্রতি বছরই আমরা 18,000 বসাবো। প্রথম বছরে 18,000, তারপরে 18,000, তারপরে 18,000, এইভাবে 5 বছরে আমরা বসালাম 18,000। এরপরে আমরা বের করবো ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। তো দেখো সিএফবিটি আই মিন আর্নিং ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে যখন আমরা ডিপ্রিসিয়েশন মাইনাস করব তখন যে টাকাটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইবিটি। এখন দেখো প্রথমে আমাদের 25,000 বা 25,000 টাকা থেকে আমরা যদি 18,000 টাকা মাইনাস করি তাহলে আমাদের বেরোবে 7,000। অনুরূপভাবে 30,000 থেকে যদি 18,000 মাইনাস করি তাহলে হয় 12,000। অনুরূপভাবে 32,000 থেকে যদি 18,000 মাইনাস করি তাহলে হয় 14,000। এরপরে 35,000 থেকে যদি 18,000 মাইনাস করি তাহলে আমাদের হয় 17,000। তারপরে 40,000 থেকে 18,000 মাইনাস করি তাহলে হয় 22,000। এখন এই ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স বের করার পরে এটার উপর আমাদের ট্যাক্স কাটবো, এটার উপর আমরা ট্যাক্স কাটবো। এই যে ট্যাক্স, এই ট্যাক্সটা আমরা ক্যালকুলেশন করবো কিভাবে? এই যে ইবিটি যে টাকাটা দেওয়া আছে, এই ইবিটি যে টাকাটা, এই টাকাটা প্রত্যেকটাকে আমরা 45% করবো। 45%, তাহলে 7,000-এর 45% আসে আমাদের 3,150। অনুরূপভাবে 12,000-এর 35% হলো 5,400। তারপর 14,000-এর 45% হয় 6,300। 17,000-এর 40% হয় আমার। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে ট্যাক্সটা ক্যালকুলেশন করতে হয়। ট্যাক্সটা ক্যালকুলেশন করার পরে আমাদের যে কলামটা করতে হবে সেগুলো ইএটি। ইএটি হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। তো আর্নিং আফটার ট্যাক্স বের করার জন্য যে নিয়মটা সেটা হচ্ছে ইবিটি থেকে আমরা ট্যাক্সটা মাইনাস করব। ইবিটি থেকে ট্যাক্স মাইনাস করব। তাহলে 7,000 থেকে যদি আমি 3,150 মাইনাস করি তাহলে যে টাকাটা পাওয়া যায় সেটা হচ্ছে 3,850। অনুরূপভাবে যদি 12,000 থেকে আমরা 5,400 মাইনাস করি তাহলে হয় 6,600। 14,000 থেকে যদি আমরা 6,300 মাইনাস করি তাহলে হয় 7,700। এরপরে 17,000 থেকে যদি আমি 7,650 থেকে মাইনাস করি তাহলে আমার হয় 9,350। অনুরূপভাবে 22,000 থেকে যদি আমি 9,900 মাইনাস করি তাহলে যে টাকাটা বের হয় 12,100। এটা বের হলে আমার ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এই ইএটিটা আমরা যোগ করব। 5 বছরের যে ইএটি বের হলো সেটা আমরা যোগ করব, সেটা হচ্ছে 39,600 বা 39,600। এটা হচ্ছে আমাদের ইএটি। ইএটিতে আমরা এভারেজ করব এআরআর বের করার জন্য, এই জন্য ইএটি যোগ করলাম, করে নিলাম। এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের সিএফ এটি। দেখো সিএফএটি ইএটির সাথে আমরা যদি ডিপ্রিসিয়েশন যোগ করি তাহলে যে টাকাটা বের হয় সেটা হচ্ছে সিএফএটি। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে ইএটির সাথে আমরা ডিপ্রিসিয়েশন যোগ করব। যে টাকাটা ইএটির সাথে আছে ওই টাকাটার সাথে আমরা ওই 18,000 টাকা প্রতি বছর আছে সেটা আমরা যোগ করে দেবো। তাহলে প্রথম বছরে 3,850 টাকা আছে আমার কি ইএটি, এর সাথে আমরা 18,000 যোগ করি তাহলে হবে 21,850। অনুরূপভাবে দেখো ইএটি আছে 6,600, এর সাথে 18,000 যোগ করো তাহলে আমাদের যে টাকাটা হয় 24,600। এরপরে 7,700 আছে ইএটি তৃতীয় বছরে, এরপরে 18,000 যোগ করো তাহলে হয় 25,700।
অনুরূপভাবে চতুর্থ বছরে দেখো ৯,৩৫০, এর সাথে আমরা যোগ করলাম ১৮,০০০, তাহলে হলো ২৭,৩৫০। পঞ্চম বছরের লাস্ট যেটা ১২,১০০ সাথে আমরা যোগ করলাম কত, ১৮,০০০, তাহলে হলো ৩০,১০০। এখন যে কাজটা করতে হবে, পঞ্চম বছর আবার লিখতে হবে এই সিএফ এটির ঘরে, সেটা হলো ৩০,০০০ টাকা। এই ৩০,০০০ টাকা কোথায় পেলাম? এই যে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল ২০,০০০, সেলস ভ্যালু ছিল ১০,০০০। এই ২০,০০০ এবং ১০,০০০ যোগ করে এই দুটো যোগ করে যে টাকাটা হইলো, ওই টাকাটাই হচ্ছে ৩০,০০০। এটা পঞ্চম বছরে আই মিন শেষ বছর হবে। যত বছরের অঙ্ক থাকবে ঠিক শেষ বছর যে এই সেলস ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটালটাকে দেখাইতে হবে। অনুরূপভাবে ফ্যাক্টরটা যখন আমরা নিব তখনও ওইভাবেই শেষ বছরের দুইবার ফ্যাক্টর নিতে হবে। যেমন ধরো আমরা যখন ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করি, এই অঙ্কে দেওয়া আছে 10%, 10% ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা বের করব প্রথম বছরে 0.909, তারপর দ্বিতীয় বছরে 0.826, তৃতীয় বছরে 0.751, চতুর্থ বছরে 0.63683 এবং পঞ্চম বছরে হলো 0.621। পঞ্চম বছরে আবার নিতে হবে একই জিনিস 621, কারণ পঞ্চম বছরে জায়গায় দুইটা নেওয়া হয়েছে। দুইটা নেওয়ার কারণ হলো ওই একটাই, ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলস হলো অতিরিক্ত থাকার কারণে। আগে যেহেতু ছিল না এই জন্য আমরা নেই নাই, এই অঙ্কে থাকার কারণে আমরা এটা নিয়ে কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাচ্ছি। এ পর্যন্ত বুঝছো সবাই? জি স্যার। এই পর্যন্ত আগের মতোই তাই না? অতটা প্রবলেম নাই, শুধুমাত্র সেলস ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল দেখে দাও। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে পিবি বের করা হয়। পিবি বের করার নিয়ম হলো আমরা এই সিএফ এটিকে ফ্যাক্টর দিয়ে গুণ করব। তো সিএফ এটিকে আমরা ফ্যাক্টর দিয়ে যদি গুণ করি, তাহলে এই প্রথম বছরের সিএফ এটি সাথে আমরা গুণ করলাম এই ফ্যাক্টর, তাহলে হলো এটা। তার মানে ২১,৮৫০কে 0.909 গুণ করলে ১৯,৮৬২ হয়। দ্বিতীয় বছরে ২৪,৬০০কে যদি আমরা 0.826 দ্বারা গুণ করি তাহলে ২০,৩২০। এরপরে তৃতীয় বছরে ২৫,৭০০কে যদি আমরা 0.751 দিয়ে গুণ করি তাহলে হয় ১৯,৩০১ টাকা। অনুরূপভাবে আমরা চতুর্থ বছরে ২৭,৩৫০কে যদি গুণ করি 0.683 দ্বারা তাহলে হয় ১৬,৬৮০। পঞ্চম বছরে ৩০,১০০কে যদি আমরা 0.621 দিয়ে গুণ করি তাহলে হয় ১৮,৬৯২। অনুরূপভাবে পঞ্চম বছরে আবার আসছে ৩০,০০০, ওই যে সেলস ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল, এটাকে আবার এই পঞ্চম বছরের ফ্যাক্টর 0.621 দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের বেরোল কত, ১৮,৬৩০। এখন দেখো আমরা এই প্রথম বছরের ফ্যাক্টরটা বের করলাম, বের করে আমরা এটা যোগ করব। এই প্রথম বছরের পিবি যোগ করব, যোগ করে যে টাকাটা হয় সেটা হচ্ছে আমাদের ১,১৫,৪৮৫, ১,১৫,৪৮৫। প্রশ্ন হলো এনসিও কত হবে? এনসিও প্রথমে আমরা ইনিশিয়াল ক্যাশ ইনফ্লো পাইছিলাম ১,০০,০০০ টাকা, আর এই যে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল ২০,০০০। আমি উপরে দেখাই নিয়েছি, দেখো আমাদের এই জায়গায় যে আমাদের নিট ক্যাশ আউটলে আই মিন এনসিও কত হবে। এনসিও এই যে ১,০০,০০০ আর এই যে ওয়ার্কিং ক্যাপিটালের ২০,০০০। ওয়ার্কিং ক্যাপিটাল এটাও একটা ইনভেস্টমেন্ট, আর এইটা যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রজেক্টের মধ্যে ব্যবহার করেছে ওটাও একটা ইনভেস্টমেন্ট। এই দুইটাকে আমরা যোগ করব, যোগ করলে যে টাকাটা বের হয় সেটা হচ্ছে ১,২০,০০০। এই ১,২০,০০০ হচ্ছে নিট ক্যাশ আউটলে। আমরা সাধারণত এই ১,০০,০০০ টাকায় থাকলে ওইটা দিয়ে আমরা বিয়োগ করতাম। তার কারণ হলো তখন ওয়ার্কিং ক্যাপিটাল ছিল না। তো রেসিডুয়াল ভ্যালু কিন্তু যোগ হবে না, শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটালই যোগ হবে। তো আমরা এখন যদি করি এনসিউটা ১,২০,০০০ ব্যবহার করি, যে ১,২০,০০০ ব্যবহার করলাম, আর এইদিকে ১,১৫,৪৮৫ টাকা যোগ করা হয়েছে। তো বিয়োগ করে দেখো মাইনাস ফিগার আসছে এনপিভি। আমরা এই ছকের ভিতরেই এনপিভি বের করে দিছি। ছকের ভিতরে আমরা কি করলাম, টোটাল পিভি থেকে এনসিউ মাইনাস করলাম, তাহলে যে টাকাটা বেরোলো মাইনাস ফিগার ৪,৫১৫ টাকা।
এটা হচ্ছে নেগেটিভ এনপিভি। এখন এই ক্ষেত্রে তোমাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা যখন আইআরআর বের করবো তখন আমাদের দুইটা এনপিভি লাগে, একটা হলো নেগেটিভ এনপিভি লাগে আর একটা পজিটিভ এনপিভি লাগে। তো এখন এটা যেহেতু নেগেটিভ বের হয়েছে তাহলে পরেরটাকে আমাকে অবশ্যই পজিটিভ বানাইতে হবে। প্রথমটা যদি নেগেটিভ হয় পরেরটা পজিটিভ বানাইতে হবে, কিন্তু পরের প্রথমটাই যদি পজিটিভ হয় তাহলে পরেরটা নেগেটিভ বানাইতে হবে। এইভাবে আমরা সাধারণত করে থাকি। তো এখন যদি নেগেটিভ থাকে এটাকে পজিটিভ করতে চাই তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর যা আছে তার থেকে কমাইতে হবে। এই জন্য আমরা কমায় 6% করছি। তো এই জায়গায় 6% না করে আমরা যদি 5% ডাইরেক্ট করি তাহলে অঙ্কটা হবে। 5% করতে পারো, তারপরে তোমার 4% করতে পারো। অনুমান করে দেখতে হবে যে ডিসকাউন্ট ফ্যাক্টর 6% নিয়ে করলাম, তাহলে এই ফ্যাক্টরগুলো বসাইলাম, যে প্রথম ফ্যাক্টরগুলো ফ্যাক্টর বসানোর পরে আমার এই ফ্যাক্টরের সাথে সেভ এটি গুণ করলাম। দেখো এই কলাম আর এই কলাম গুণ করলাম। তো এই গুণ করার কারণে যে টাকাটা বেরোলো সেটা হলো আমার পিবি। এটা তো আমরা জানি, আগেরটা বুঝাইলাম পিবি। পিবি দেখো যোগফল করো, টোটাল পিবি দাঁড়ালে কত আমার 1,30,662। এটাকে যদি আমি এনসিও তে মাইনাস করি, এনসিও 1,20,000, তাহলে দেখো 10,662। দিস ইজ পজিটিভ ভ্যালু, তার মানে এটা পজিটিভ হয়ে গেছে। তো আমরা যদি এরকম 5% দেও করতাম তাহলেও পজিটিভ হইতো, যেহেতু 6% পজিটিভ হয়েছে। তার মানে একটা নেগেটিভ এনপিভি পাইলাম আর একটা পজিটিভ এনপিভি পাইলাম। এই ছিল আমাদের টেবিল প্রফিটেবিলিটি স্টেটমেন্ট, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন কিছু বের করলাম। তো এই ক্ষেত্রে আমার যে বিষয়গুলো দরকার হবে অঙ্কের ক্ষেত্রে, একটা দরকার হবে এটা ই80 যোগফল, একটা দরকার হবে পজিটিভ এনপিভি, নেগেটিভ এনপিভি, একটা হলো পজিটিভ এনপিভি। হ্যাঁ, একটা দরকার হবে ধর ডিসকাউন্ট রেট 10%, একটা দরকার হবে ডিসকাউন্ট রেট 6%। এটা হলো লোয়ার ডিসকাউন্ট রেট, এটা হায়ার ডিসকাউন্ট রেট। আর একটা দরকার হবে এই যে এনসিও 1,20,000, 1,20,000। এখন দেখো আমরা কিভাবে অঙ্কটা করি। একটু দরকার হবে সেটা আমি দেখাই নিলাম। প্রথমেই যেটা আমরা করব সেটা হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন, যে ARR ইকুয়াল টু ARR ইকুয়াল টু এভারেজ ইএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট। তো এই ক্ষেত্রে এভারেজ ইএটি যেটা বেরিয়েছিল সরাসরি এটা আমরা ভাগ করে 7,920 টাকা দেখাইছে। এরপরে এভারেজ ইনভেস্টমেন্ট 75,000 দেখাইছে ইন্টু 100, তাহলে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 10.56%। তোমরা সিম্পল বিষয়, এই জন্য এভারেজ যেটা ইএটি যেটা আসছিল আগে, দেখো ইএটি যেটা ছিল এই যে ইএটি 39,000 কত 600, এটাকে 5 দিয়ে ভাগ করলে এই যে 7,000, এই 7,000 হয় 900 কত 92 টাকা হয়, 7,920 টাকা হয়। আর ইনিশিয়াল এভারেজ ইনভেস্টমেন্টও তো আমরা বের করে শিখছি, এটাকে আমরা 75,000 বের করছি এবং এটা এত, এইটা হয়ে গেল। এরপরে ওরা বলতেছে নিট প্রেজেন্ট বিল বের করো, এটা 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর বলছে নিট প্রেজেন্ট বিল বের করো 10% ডিসকাউন্ট ফ্যাক্টর। আমরা তো 10% ডিসকাউন্ট ফ্যাক্টরে টোটাল পিবি 1,15,485, আবার 1,20,000 মাইনাস করলাম তাহলে হলো নেগেটিভ ফিগার বেরিয়েছে 4,515 টাকা। এটা একবার বের করছি, তারপর এটা আবার এই জায়গায় দেখানো হলো যেহেতু রিকোয়ারমেন্টে চাইছে। আচ্ছা, এখন দেখো আমরা কিভাবে আইআরআর বের করব। আইআরআর বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, যে এলডিআর প্লাস এনপিভি অফ এলডিআর, তারপর নিচে এনপিভি অফ এলডিআর মাইনাস এনপিভি অফ এইচডিআর ইন্টু এইচডিআর মাইনাস এলডিআর। এখন দেখো এই ক্ষেত্রে আমাদের লোয়ার ডিসকাউন্ট রেট তো 6% আগে দেখলাম, এরপরে এইদিকে হায়ার ডিসকাউন্ট 10% আর এইদিকে লোয়ার ডিসকাউন্ট 6%। এখন মাঝখানের গুলো দেখো এনপিভি আর লোয়ার ডিসকাউন্ট রেট, আই মিন 6% হারে আমাদের যে পজিটিভ এনপিভি বেরিয়েছিল সেটা আমরা নিলাম 10,662। অনুরূপভাবে নিচেও ওই জিনিসটা লিখতে হবে 10,662। আর এদিকে এনপিভি অফ এইচডিআর যেটা 10% হারে বেরিয়েছে সেটা নেগেটিভ ফিগার ছিল 4,515 টাকা। এখন এইটা মাঝে মাঝে প্লাস হয়ে যাব, তাহলে নিচে এই দুটো যোগ করবা 15,177 আর উপরে 10,662 থাকবো। আর এদিকে 10 থেকে 6 বাদ দিলে 4 থাকে, 4 বসে। এখন দেখো 10,662কে আমরা 15,177 দিয়ে ভাগ করলাম এবং 4 দিয়ে গুণ করলাম, যেটা বেরোলো সেটা হচ্ছে 2.81।
আর এদিকে আছে 6%। তো দুইটা যোগ করো তাহলে যেটা বেরোলো সেটা হলো 8.81। তো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন। এরপরে 4 নম্বরে বলছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তো প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা যদি আমরা বের করতে চাই, একদম সিম্পল, টোটাল পিভি কে উপরে রাখবা, নিচে এনসিভি দিবে, ইন্টু 100 দিবে। ইন্টু 100 দেওয়া যায়, না দিলে অসুবিধা নেই, 100 গুণ করে দিলে একই জিনিস ছিল। এই জায়গায় দেওয়া হয় নাই, তো আমরা যদি এই জায়গায় দিয়ে দিই, দেখো এই যে 100 দিয়ে দিলাম, তাহলে হলো। এখন যোগ ভাগ করে গুণ করবো, তাহলে দেখো 96.24%। আমরা এর আগে বলছিলাম যদি পিআই যদি 100%-এর নিচে হয় তাহলে প্রজেক্টটা বেশি ভালো না। পিআই যদি 100%-এর নিচে হয় তাহলে প্রজেক্টটা বেশি ভালো না। এই জন্য প্রজেক্টটা রিজেক্টেড প্রজেক্টই হওয়া উচিত। এরপরে দেখো ইন্টারনাল রেট অফ রিটার্ন আছে তোমার কত, 8.18, তার মানে প্রায় 9%-এর মতো। কিন্তু আমাদের কস্ট অফ ক্যাপিটাল আছে 10%, তার মানে এই কোম্পানিটাও ভালো না। খরচ হলো 10% আর আমার ইন্টারনাল রেট হইতেছে মাত্র প্রায় 9%, 8.81%। তো এই কোম্পানিটা আমরা এই প্রপোজালটা আমরা অ্যাকসেপ্ট করবো না। তো এই ক্ষেত্রে আমার ডিসিশনটা লেখা হয় নাই, ডিসিশনটা তোমরা লিখে দিবে, ডিসিশনটা লিখে দিবে। কারণ এই জায়গায় 4টা রিকোয়ারমেন্টের মধ্যে 3টাই সমস্যা, 3টাই আমাদের অনুকূলে না। যেমন ধরো প্রথমে এটা একটু অনুকূলে আছে যে 10% খরচ আর ইন্টার রেটটা হচ্ছে 10% সামথিং, একটু বেশি। এটা যদিও হালকা পজিটিভ। আর এই এনপিপি এটা দেখো নেগেটিভ এনপিপি। আমরা জানি যে নেগেটিভ এনপিপি হলে আমরা প্রজেক্টের রিজেক্ট করি, আর পজিটিভ এনপিপি হলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করি। অনুরূপভাবে আইআরআর যদি আমরা দেখি, আইআরআর এর সাথে আমরা কস্ট অফ ক্যাপিটাল যদি কম্পেয়ার করি, তাহলে দেখো এটা 10%-এর নিচে, এই জন্য নেওয়া যাবো না। এদিকে আবার পিআইটা হচ্ছে 100%-এর নিচে। আমরা জানি যে 100%-এর নিচে যদি পিআই হয় সেটা আমরা ভালো প্রজেক্ট মনে করি না। এই জন্য 100%-এর উপরে হলে এটা আমরা নিতাম। সো তোমরা নিচে লিখে দিবে যে প্রজেক্টটা গ্রহণযোগ্য নয়, বা this project would not be accepted because profitability index is less than 100%, তারপরে IRR is less than cost of capital, and NPV is negative figure। এই 3টা কথা লিখে দিলেই তোমার উত্তরটা হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যালো স্যার আমি বক্সের লাস্টে বুঝি নাই। বক্সে লাস্টে বুঝো না, এত পরে বলতেছো, কোথায় বুঝো নাই বলো। স্যার আপনি যে ডিএফ 6% দিছে, বইয়ে তো 15% আছে। বইয়ে ওটা ভুল আছে। তোমার নেগেটিভ কে যদি পজিটিভ বানাইতে স্যার চাও, 6% যেটা জি জি, স্যার 6%। 6% ওটা কোন অ্যামাউন্টের উপর পার্সেন্ট বসাইতে হইব? সিএফএটি, ওই যে প্রত্যেকটা যেভাবে করে সিএফএটি, সিএফএটি গুণন এই যে ফ্যাক্টর, তাহলে তো পিবি হয়ে যাবে। বুঝতে পারছো? যেহেতু এটা নেগেটিভ হচ্ছে তাহলে তো কমাই দিয়ে হবো, না কমাই তো পজিটিভ হবে না। বইয়ের মধ্যে 10 থেকে 15 করছে, এটা একটু ভুল করছে, এই অঙ্কটা বইয়ের মধ্যে ভুল আছে, আমি জানি। ওটা কারেকশন করে আমি দিছিলাম, তারা ওরা কারেকশন করে নাই, অমনি ছাপাই দিছে। বুঝতে পারছো? এটা বাসায় আমি আলাদাভাবে কারেকশন করছিলাম, কারেকশন করে এই কারেকশন কপিটা ওকে দিয়েছিলাম, ওনাদেরকে দিয়েছিলাম প্রকাশনাকে, কিন্তু ওরা এটা খেয়াল করে নাই বা এটা কারেকশন করে নাই। বুঝতে পারছো? স্যার এটার মধ্যে কুমুলেটিভ সিএফএটি ওটা নাই তাই না স্যার? কিউমুলেটিভ সিএবিটি আমরা শুধুমাত্র তখনই বের করব যখন আমাদের পেব্যাক পিরিয়ড বের করতে বলবো। যেহেতু পেব্যাক পিরিয়ড বের করতে বলে না এই অঙ্কে, এই জন্য আমরা কিউমুলেটিভ সিএবিটিটা করি না। এই জন্য আমাদের ঘর হয়েছে কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা ঘর হয়েছে। এমনিতে বেসিক্যালি 12টা ঘর হয়। তো আমরা এই জায়গায় একটা কম করছি, কারণ পেব্যাক পিরিয়ড আমাদের বের করতে বলে নাই, সেই জন্য আমরা কিউমুলেটিভ সিএবিটিও বের করি নাই। বুঝতে পারছো?
ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক নাকি? জি স্যার, থাক। আচ্ছা, কথা হবে পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।